আসসালামু আলাইকুম দর্শক ইরানের সঙ্গে ইসরায়েল যে যুদ্ধটা চালাচ্ছে এই যুদ্ধে ইসরায়েল কিন্তু পিছিয়ে পড়ছে। এটা আমার কথা না, আপনারা যদি সার্বিক বিষয়গুলোকে দেখেন, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পিছনে সহযোগী হিসেবে না থাকতো তাহলে ইসরায়েল এতক্ষণে যুদ্ধের ময়দান থেকে সরে যেত এবং ইসরায়েল এতক্ষণে একটা ধ্বংসস্তূপে পরিণত হতো। এখনও ইরান যে সর্বোচ্চ হানাটা ইসরায়েলের উপর হানছে না, সেটা অনেক বিষয় বিবেচনা করে। ইসরায়েল প্রথমে যে জিনিসটা ভেবেছিল যে তারা যদি ইরানের কয়েকজন প্রথম সারির সামরিক কর্মকর্তাকে হত্যা করতে পারে এবং কয়েকজন প্রথম সারির পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে পারে এবং পারমাণবিক যে স্থাপনাগুলো ইরানের আছে সেগুলোতে হামলা চালিয়ে যদি ক্ষতিগ্রস্ত করতে পারে, তাহলে ইরান একেবারে হতচকিত হয়ে যাবে, বিমূর্ষ হয়ে পড়বে এবং যেন তেন প্রকারে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত পা ধরে একটা সমঝোতায় চলে আসবে। কিন্তু দর্শক, ইরান কিন্তু সেটা করেনি। তাদের প্রথম সারির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হারিয়েও খুব দ্রুত সময়ের মধ্যে নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়ে যে পাল্টা আঘাত ইসরায়েলের উপর করেছে, ইসরায়েল তো বটেই, পৃথিবীর যত সামরিক বিশেষজ্ঞ আছে তারা কেউই কিন্তু কল্পনা করতে পারেনি যে এত দ্রুত ইরান ইসরায়েলকে আঘাত করতে পারবে এবং আঘাতের তীব্রতা এত বেশি হবে। বর্তমানে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে, এই সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মিলিয়েও কিন্তু ইরানের যে হাইপারসনিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, যেগুলোর গতি অত্যন্ত দ্রুত, এগুলোকে কিন্তু কোনোভাবেই আটকাতে পারছে না। এবং ইসরায়েলের যে বাণিজ্য নগরী হাইফা শহর, তারপরে তেল আবিব থেকে শুরু করে ছোট বড় মাঝারি সমস্ত শহর এখন ইরানি মিসাইলের আঘাতে কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তো দর্শক, ইরানের এই শক্তির মূল কারিগরটা আসলে কে? এই শক্তির মূল কারিগরটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। দর্শক, আপনারা হয়তো এর মধ্যেই জেনে থাকবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন যে কিছুদিন আগে এই ইসরায়েল সরকার অর্থাৎ নেতানিয়াহু প্রশাসন তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার একটা মিশন হাতে নিয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত না পাওয়ার কারণে ওই মিশনটাকে তারা সাকসেসফুল করতে পারেনি। কিন্তু বর্তমানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে এই আয়াতুল্লাহ আলী খামেনিকে যদি হত্যা করা না যায় এবং ইরানের যদি যে শাসক গোষ্ঠী আছে তাদের যদি পরিবর্তন করা না যায়, তাহলে এই শাসক গোষ্ঠী কোনো চুক্তিতেও আসবে না এবং তারা সর্বোচ্চ শক্তি দিয়ে মরণ কামড় বসিয়ে দেবে ইসরায়েলের উপর এবং ইসরায়েল তো ক্ষতিগ্রস্ত হবে, এর সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে। তো দর্শক, হয়তো আগামী দিনে এই ধরনের একটি জোরালো মিশনে তারা নামতে পারে। আপনারা জানেন ইসরায়েল ইরানের উপর বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে, ইরানের অনেক ক্ষয়ক্ষতি করছে, কিন্তু এই ক্ষয়ক্ষতির পরেও ইরান কিন্তু সমুচিত জবাব কিন্তু দিচ্ছে এবং যে জবাবগুলো দিচ্ছে এই জবাবগুলোর কিন্তু ইসরায়েলের কল্পনার একেবারে বাইরে ছিল। তো দর্শক, এখন তারা খামেনিকে কিভাবে হত্যা করা যায়, খামেনিকে কিভাবে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া যায়, সেই পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। তো দর্শক, এই যে পরিকল্পনাটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হাতে নিয়েছে, এই পরিকল্পনাটা তাদের অনেক পুরনো এবং এই পরিকল্পনা অনেক সাফল্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে অতীতে দিয়ে এসেছে। তার কয়েকটি উদাহরণ দর্শক আপনাদের সামনে তুলে ধরতে চাই। দর্শক, ইরাকের সাদ্দাম হোসেনকে এই ধরনের একটি মিথ্যে অভিযোগে তার দেশকে মার্কিন প্রশাসন আক্রমণ করেছিল এবং এই আক্রমণের ফলে ইরাকের যে শাসক গোষ্ঠী তার পরিবর্তন করা হয়েছিল এবং সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছিল। তো দর্শক, আপনারা জানেন আব্দুল ফাত্তাহ আল সিসি তিনি বর্তমান মিশরের সেনা শাসক, অথচ এর আগে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রশাসন ছিল ডক্টর মুরসি। সেই ডক্টর মুরসিকে পরিকল্পিতভাবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র
তাকে ক্ষমতার থেকে সরিয়ে জেলে বন্দি রেখে এই সিসি সাহেবকে কিন্তু ক্ষমতায় নিয়ে এসেছিল। এবং এই আব্দুল ফাত্তাহ আল সিসি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা পাচাটা গোলাম। দর্শক, এই যে আপনারা প্যালেস্তাইনের কথা বলেন বা জানেন, এই প্যালেস্তাইনের একটা অংশ হচ্ছে গাজা আর একটা হচ্ছে পশ্চিম তীর। পশ্চিম তীরের যিনি ক্ষমতায় আছেন মাহমুদ আব্বাস, এই ভদ্রলোকের উপর ইসরায়েলের কিন্তু গোসা নেই। এই ভদ্রলোক কিন্তু ভালোভাবেই ক্ষমতা টিকিয়ে রেখেছে। কিন্তু আজকে ধ্বংস হয়ে গেল হামাস, যে হামাস ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে চোখে চোখ রেঙে লড়াই করত। সুতরাং হামাসকে ক্ষমতাচ্যুত করতে হবে, হামাসকে ধ্বংস করতে হবে, হামাসকে ধ্বংস করে সেখানে মাহমুদ আব্বাসকে বসাতে হবে, রেজিম চেঞ্জ করতে হবে। সিরিয়াতে দেখুন, সিরিয়াতে যে বিদ্রোহটা হলো, আমি মেনে নিচ্ছি যে বাশার আল আসাদ একজন স্বৈরশাসক ছিল, তার দ্বারা লক্ষ লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, একথা অবশ্যই ঠিক। কিন্তু তিনি কিন্তু ইসরায়েল এবং পশ্চিমে বিশ্বের পথের কাঁটা ছিল, তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হলো। তো দর্শক, এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। এই যে তুরস্কের প্রেসিডেন্ট বর্তমান যিনি আছেন রেজব তাইয়েব এরদোয়ান, এনাকে নির্বাচনে হারার জন্য ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কম চেষ্টা করেনি। যদি এই এরদোগান সাহেব সেদিন নির্বাচনে পরাজিত হতো, তাহলে এরদোগানের যে আজকে যে কণ্ঠস্বরটা আমরা শুনতে পাচ্ছি, সেই কণ্ঠস্বর কিন্তু তখন থাকতো না। এবং আরও একটি ঘটনা আপনারা জানেন, পাকিস্তান, আজকে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান থাকতো, তাহলে ইরানের পক্ষে আরও অনেক অনেক বেশি দৃঢ় চেতা মনোভাব নিয়ে দাঁড়িয়ে পড়ত। যেহেতু ইমরান খান ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বকে ঠিকভাবে মেনে নিতে পারে না, চীন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল, সেখানেও কিন্তু ইমরান খানকে একটি অনাস্থা ভোটের মাধ্যমে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে শাহবাজ শরীফ এবং আসিফ মুনিরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, যারা পক্ষান্তরে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পাচাটা গোলাম। দর্শক, এই ঘটনাটি তারা ঘটাতে চাচ্ছে। যেহেতু অনেক বিজ্ঞানীকে, অনেক সামরিক কর্মকর্তাকে তারা হত্যা করেও ইরানকে থামাতে পারেনি, সুতরাং এখন যদি খামেনিকে হত্যা করে ইরানকে থামানো যায়, তার জন্য শেষ চেষ্টাটা তারা করার চেষ্টা করছে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।